আচ্ছা, তাহলে আরেকজনকে যুক্ত করি। রাহুল। রাহুল আলম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। থ্যাংক ইউ আসিফ ভাইয়া এড করার জন্য। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাইয়া আপনার একটা ভিডিও দেখতেছিলাম আজকে সকালে। ওটা নিয়ে আচ্ছা আমি কি ফেমিনিজম নিয়ে আপনার সাথে আলোচনা করতে পারি ভাইয়া? হ্যাঁ, করতে পারেন, বলেন। জিনিসটা বুঝি আগে কি বলতে চাচ্ছেন, বলেন। আচ্ছা, আচ্ছা। আমি একটা ভিডিও দেখতেছিলাম আপনাদের। সো আপনি বলতেছিলেন যে মানে কোটার মানে কথা আসছিল। সো আপনি বলতেছিলেন যে আপনি বেসিক্যালি নারী কোটা এটার পক্ষে। সো আমার বিষয়টা হচ্ছে ধরেন ফেমিনিজম ঠিক আছে ভাইয়া, লাইক আমাদের সমাজে মেয়েদের উপর অনেক টর্চার করা হয়, মেয়েদেরকে অনেক মানে নিচে রাখা হয় জোর করে। কিন্তু ফেমিনিজম বর্তমানে এমন হয়ে গেছে না যে হচ্ছে এটা বেসিক্যালি মানে মেয়েদেরকে ছেলেদের ক্যান্সার থেকেও বেশি ইয়ে দিচ্ছে। মেয়েদেরকে ক্যান্সার হয়ে বেসিক্যালি গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। ফেমিনিজম কেমন হয়ে যায় কেমনে, আমি বুঝলাম না। ফেমিনিজম মানে কি একটু যদি বলতেন আগে। আচ্ছা নারীবাদ ধরেন হচ্ছে ভাইয়া মানে আমার এই ফেমিনিজমের বেসিক ইয়ে নিয়ে সমস্যা নেই। কিন্তু হচ্ছে ধরেন না, 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 আপনি জাস্ট ডেফিনিশনটা একটু বলেন। আপনি তো বাংলাটা বললেন। ফেমিনিজম বাংলা হচ্ছে নারীবাদ, ঠিক আছে। আপনি ডেফিনিশনটা জাস্ট বলেন। নারীদের অধিকার নিয়ে মানে আন্দোলন বা এরকম কিছু একটা। না, নারীদের অধিকার নিয়ে আন্দোলন, এটা তো নারী অধিকার আন্দোলনের ডেফিনিশন দিলেন। আসিফ ফেমিনিজমের ভাই, আমি কি ফেমিনিজমের ডেফিনেশন দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, দেখেন। Feminism is a disease that occurs when cells in the body grow and spread uncontrollably. ভাই, পান করেন, আমরা ইয়া করি এটা। রাহুল আচ্ছা আলম ভাইয়া সাহেব, আপনি আগে একটু ফেমিনিজম দয়া করে একটু ফেমিনিজম মানে নারীবাদ জিনিসটার ডেফিনিশনটা কি আপনি আমাদেরকে একটু মাথা খাটায় বলতে পারবেন যে এটা ডেফিনিশন কি? নারী অধিকারের আন্দোলনের সাথে মানে এই নারীবাদ সম্পর্কিত, কিন্তু এটা এক জিনিস না। নারী অধিকার এক ওকে আমি জিনিস, ট্রাই করবো ভাইয়া, ট্রাই নারী করি। অধিকার ভিন্ন জিনিস, ফেমিনিজম ভিন্ন জিনিস। সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, কিন্তু ২ টা এক জিনিস না। আপনি নারীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে আবার ফেমিনিজম টানতেছেন। এটা তো এক জিনিস না। ডেফিনিশন তো এক না। আপনার তো আগে ডেফিনিশনটা জানতে হবে, তাই না? ইয়াপ আসলে এগ্রি করি। তাহলে আম, ডেফিনিশনটা একটু মাথা খাটায় বলেন তো, ডেফিনিশনটা কি হইতে পারে? মেয়েদের জন্য টাইপ একটা গ্রুপ মানে সেটাও না ভাই, ডেফিনিশন কোনো কিছু আপনি কি ফেমিনিজমের উপর কোনো বই পড়ছেন? যেমন ধরেন একটা বিখ্যাত বই আছে মেরি ওলস্টনক্রাফটের, আরেকটা বই আছে সিমন দা বুভায়ারের। এরকম কোনো একটা বই কি আপনি পড়ছেন যেইটা ফেমিনিজমের বেসিক আইডিয়াটা অন্তত আপনি জানেন, এটা আমরা বুঝতে পারবো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে কোর্সের একটা কোর্স করছিলাম ফেমিনিজম নিয়ে। আর এটা হচ্ছে কি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মেবি। আচ্ছা, তাহলে তো আপনার ডেফিনিশনটা জানার কথা। আচ্ছা, আপনাকে আমি হেল্প করি একটু, যে ঐতিহাসিকভাবে ইতিহাসে, রাষ্ট্রে, সমাজে, ধর্মে ঐতিহাসিকভাবে যে নারীকে অনেক ক্ষেত্রে ছোট করে রাখা হয়েছে, বঞ্চিত করে রাখা হয়েছে, সেই জিনিসটার যে চর্চা ঐতিহাসিকভাবে কোথায়, কোথায় এই ঘটনাটা ঘটছে, এটার যে চর্চা বা এটার যে ফিলোসফিক্যাল একটা আইডিয়া, যে ইতিহাসে এই ঘটনাগুলা ঘটছে। যেমন ধরেন আ ধর্মে এই ঘটনাগুলা ইতিহাসে ঘটছে, বা সমাজে, সামাজিকভাবে ইতিহাসে এই ঘটনাগুলা ঘটছে। এই জিনিসটার যে চর্চা, এটাকে বলা হয় ফেমিনিজম। যে ঐতিহাসিকভাবে ইতিহাসে নারীকে কিভাবে ছোট করে রাখা হইছে, পিছায় রাখা হইছে, ক্ষমতা থেকে আলাদা করে রাখা হইছে, শিক্ষা-দীক্ষা থেকে আ আলাদা করে রাখা হইছে। এইটার যে চর্চা, এটাকে বলা হয় ফেমিনিজম। ওয়েট এবং ভাইয়া ফেমিনিজম কি এটার মানে মানে এটা অপোজিট কাজ করে না? লাইক নারীকে ছোট করে রাখা হয়েছে এন্ড দেন ফেমিনিজম হচ্ছে কি নারীদের অধিকার নিয়ে কাজ করে, রাইট? না, এটার ফলাফল হিসেবে এই মানে নারীবাদের যে আলোচনা, নারীবাদ হচ্ছে একটা ফিলোসফিক্যাল আইডিয়া। এটার যে ফলাফল হিসেবে নারীর অধিকার নিয়ে আপনি কাজ করতে পারেন। নারীর অধিকার নিয়ে আপনি কথা বলতে পারেন। যে আপনি বলতে পারেন নারীবাদী দৃষ্টিকোণ থেকে মনে করেন আ মানে দাসপ্রথার ভিতরে, বা ধরেন মার্ক্সবাদের ভিতরে নারীবাদী কনসেপ্ট থেকে আপনি মার্ক্সবাদকে কিভাবে দেখবেন? বা নারীবাদী কনসেপ্ট থেকে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের আ সাহিত্যকে কিভাবে আপনি দেখবেন? এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল আইডিয়া, যে ইতিহাসে নারীর অবস্থান কিরকম ছিল, নারীর অবস্থান কোন, কোন সমাজে ভালো ছিল, কোন, কোন সমাজে খারাপ ছিল, রাষ্ট্র কাঠামোতে নারীর অংশগ্রহণ কতটুকু ছিল। ঐতিহাসিকভাবে এগুলা যখন আপনি এনালাইসিস করবেন, সেটা হচ্ছে নারীবাদ। এবং এইটার যে ফলাফল যখন আপনি পাবেন, যখন আপনি দেখাইতে পারবেন যে নারীকে এই জায়গাতে বঞ্চিত করে রাখা হইছে, এটার ফলাফল হিসেবে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, ফলাফলটা যে নারীকে এখন এই অধিকারটা দিতে হবে। তখন আপনি নারী অধিকার আন্দোলনটা করতে পারেন সেটার উপর ভিত্তি করে। যে নারীবাদের উপর ভিত্তি করে আপনি নারী অধিকার আন্দোলন করতে পারেন। কিন্তু নারী ফেমিনিজম হচ্ছে ঐতিহাসিকভাবে এনালাইসিস করা, জিনিসটাকে এনালাইসিস করা, যে নারীকে কিভাবে ছোট করে রাখা হয়েছে বা পিছায় রাখা হয়েছে বা অধিকার বঞ্চিত করা হয়েছে। এই এনালাইসিসটা হচ্ছে ফেমিনিজম। এই এনালাইসিসটা হচ্ছে নারীবাদ। আর ফলাফলটা নিয়ে আপনি কাজ করবেন, সেটা হচ্ছে নারী অধিকার আন্দোলন। এটা কি বোঝা গেছে ভাই? ওকে সো ভাইয়া লাইক এটা তাহলে কি একটা সাবজেক্ট টাইপের মতো, লাইক আমাদের ইতিহাস পড়বো, হিস্টোরি পড়বো এন্ড হচ্ছে বুঝবো যে হচ্ছে এখানে নারীদের উপর অনেক অত্যাচার করা হয়েছে তো নাকি দেখাবো এমন? আসিফ ভাই, ফেমিনিজম জিনিস কি? এটা তো মানে মানে মোটামুটি বাট ইজি এটা জিনিস তো আছে, বর্তমানে ভাইয়া এটা তো বর্তমানে হ্যাঁ, ঠিক আছে। কিভাবে? ঠিক আছে, হ্যাঁ, ফারাজ ভাই একটু দেখান তো। এই জিনিসটা আমরা আগে না জেনে আগে মানে আলোচনাটা হবে না। আগে আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখে নেই। আ এই জিনিসটা একটু পড়েন তাহলে।
Okay, feminism is the belief that women and all gender deserve equal social, economical, and political right and freedom. It is a social movement that focus on issues like equal pay, reproductive right. আরেকটু নিচে নামেন ফারাজ ভাই। Women suffers the right to an education, fighting against gender stereotypes, protection against sexual harassment and assaults, the right to own property. Okay, ভাইয়া। আচ্ছা, এই নিচে এখানে এখানে একটু ফোকাস, আচ্ছা নিচে যাবো। নিচে একটা মানে ইয়া লেখা ছিল, ফেমিনিজম ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দ্যাট ইউজেস সোশ্যাল থিওরিজ অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিজম টু অ্যাড্রেস ইস্যুস অফ ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি। ইট অরিজিনেটেড ইন দ্য ওয়েস্ট বাট নাও রিপ্রেজেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড বাই ইনস্টিটিউশনস অ্যান্ড অ্যাডভোকেট ফর উইমেন্স রাইট। এই জিনিসটা অ্যাডভোকেট করে, উইমেন রাইট বিষয় অ্যাডভোকেট করে, কিন্তু এই জিনিসটা হ্যাঁ বলেন। এটা একটা ইনস্টিটিউশন না ভাইয়া? ইনস্টিটিউশন, ইটস আ বিলিভ, ইটস আ ফিলোসফিক্যাল পজিশন আর কি। এটাকে বিলিভ না বলে ফিলোসফিক্যাল পজিশন বলা উচিত। এখানে এআই যে জিনিসটা লিখছে সেই জিনিসটা মানে ইসে তো মানে আপনার ওয়েস্টে তো বিলিভের একটা আলাদা ডেফিনেশন, আলাদা একটা ডেফিনেশন আছে। তো ওটাকে যদি সাইড রাখা হচ্ছে, মানে ইটস আ আপনি যে ফিলোসফিক্যাল পজিশন বলতে চান, ইটস আ ফিলোসফিক্যাল পজিশন ওয়্যার আপনি মনে করবেন যে কোনো লিঙ্গের ভিত্তিতে কারো অধিকারের তারতম্য হবে না। আপনি একজন বা আপনার পেটের নিচে আপনার যে ধরনের জেনেটালিয়া থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আপনার আপনার অধিকার প্যান্টের নিচে কি আছে, এই প্যান্টের ভিতরে কি আছে, এটার উপর বেস করা হবে না। এটা সবার ক্ষেত্রে সমান থাকবে, সবার ক্ষেত্রে অধিকারটা সবসময় সমান থাকবে, কারো ক্ষেত্রে অধিকারে তারতম্য হবে না। এটা হচ্ছে ফেমিনিজম। আপনি বলতে পারেন যে ফেমিনিজম তো শুধুমাত্র নারীর অধিকারের কথা বলে, অন্যদের অধিকারের কথা তো কোনো ফেমিনিস্ট বলতে শুনি না। ফেমিনিস্টরা কি করে একটু অ্যাসাইড করার চেষ্টা করেন, একটু এই জিনিসটা একটু ডিসটিংগুইশ করার চেষ্টা করেন যে ফেমিনিস্ট ইন দ্য নেম অফ ফেমিনিজম কি করতেছে না করতেছে, এইটা ফেমিনিজমের পার্ট না, মানে ফেমিনিজমের নেসেসারি পার্ট না। ফেমিনিজমের নেসেসারি পার্ট হচ্ছে ফেমিনিজমের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি। ফেমিনিজমের ডেফিনেশনের মধ্যে আপনি একজন নারীবাদী হয়ে, একজন ফেমিনিস্ট হয়ে, আপনি 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 যেমন তৃতীয় লিঙ্গের লোকজনের নারীর সমান অধিকারের কথা বলতে পারেন, ঠিক তেমনি আপনি তৃতীয় লিঙ্গের লোকজনের সমান অধিকারের কথা বলতে পারেন, ঠিক তেমনি আপনি পুরুষেরও সমান অধিকারের কথা বলতে পারেন। রিগার্ডলেস হোয়াট ইউর জেন্ডার ইজ, আপনার জেন্ডার কি বলে আপনি আইডেন্টিফাই করেন, ওটা অ্যাসাইড রেখে সকল মানুষের যে অধিকারটা যে সমান, ওটা যে জেন্ডারের উপর বেস করে যে ডিসক্রিমিনেশন করা যাবে না, এটাই হচ্ছে মূলত ফেমিনিজম। মডার্ন সংজ্ঞা, ফেমিনিজমের মডার্ন সংজ্ঞাটা এটাই। এবং এখানে আরেকটু জিনিস অ্যাড করার আছে ফারাজ ভাই, যে ফেমিনিজমের কয়েকটা ওয়েভ ছিল, এই পর্যন্ত 4টা ওয়েভ আছে। নতুন যে মডার্ন যে ফেমিনিস্ট যে আইডিয়া, সেটার ভিতরে যে কোনো জেন্ডার স্টেরিওটাইপের বিরুদ্ধে কথা বলা, জেন্ডার স্টেরিওটাইপের বিরুদ্ধে কথা বলাটাই এখনকার সময় ফেমিনিজমের বর্তমান সময়ের সংজ্ঞা। রাহুল আলম ভাই, এই সংজ্ঞাটাকে যদি আমরা মানে ফারাজ ভাই এখন একটা সরাই দিতে পারেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি এখন আপনি বলেন যে এই ফেমিনিজমের সংজ্ঞার সাথে আপনি যদি একমত না হন, তাহলে সেটা আগে একটু বলেন যে এটার সাথে আপনি একমত না, কেন না? আমি এর সাথে 100% একমত ভাইয়া, বাট ঠিক আছে বর্তমানে কোন ওকে, তাহলে ফেমিনিস্ট কি করছে আপনার সেটা হ্যাঁ, ভিন্ন মানে জিনিস। আপনার এটাই যে বর্তমানে কোন ফেমিনিস্ট কি করছে সেটা হচ্ছে হয়তো আপনার কাছে কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু খারাপ লাগে, কোনো কিছু হচ্ছে রুচির বিষয়, এন্ড কোনো কিছু অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেটরি হতে পারে, কোনো কিছু অ্যাকচুয়ালি অ্যাডভোকেট করতে পারে ডিসক্রিমিনেশনের জন্য। ফেমিনিজম এটাও কেন বলতে পারে ভাইয়া? একটু। এখন তো মেলদের বিরুদ্ধে মানে অনেক হয়ে গেছে, রাইট? আপনার এক্সাম্পল এটা ফেমিনিজম হয় নাই, আপনাকে যেটা বললাম তাহলে তো হইলো না, মানে এটা জিনিসটা বলবো feminism হয়নি, but ফেমিনিজম হয় নাই। কিছু ফেমিনিস্টরা ইন দ্য নেম অফ ফেমিনিজম, কিছু ফেমিনিস্টরা ইন দ্য নেম অফ ফেমিনিজম তারা পুরুষ হেট্রেড এটা করতে পারে, আহ, তারপরে পুরুষের কম অধিকার এটাও বলতে পারে, বা পুরুষদেরকে জবাই করে ফেলতে হবে এটাও বলতে পারে, বাট এই জিনিসটা ফেমিনিজমের আন্ডারে পড়বে না, কারণ ফেমিনিজমের আইডিয়া অনুযায়ী আপনি যতটুকু রাইট পাবেন একজন পুরুষ হিসাবে, একজন নারীও অতটুকু রাইট পাবে। আপনি যে ইয়েটা দেখতেছেন না, ছবিটা দেখতেছেন না, যে একটা পুরুষ একটা নারীর উপর উঠে উড়ে যাচ্ছে, যে ছবিটা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে, ফেমিনিজম অনুযায়ী একটা পুরুষ এই জিনিসটা রিভার্স হইতে পারে, একটা পুরুষ এরকম করতে পারে, নারী তার ঘাড়ে করে উঠতে পারে। তো এখানে এর মানে ফেমিনিজম জিনিসটা এটা, মানে জিনিসটা যদি সিম্পল বলতে চাই, জিনিসটা এটা হবে যে নারী সবসময় ঘোরা হবে, পুরুষ তার উপর উঠবে, জিনিসটা এরকম না, জিনিসটা রিভার্স হইতে পারে। আচ্ছা, তো ভাই এই জিনিসটার ভিতরে যদি এখন যদি কেউ মনে করেন, কেউ যদি বলে যে গণতন্ত্রের একটা নতুন সংজ্ঞা তৈরি করে কেউ যদি ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করা শুরু করে, এবং সে যদি বলে যে গণতন্ত্রকে যদি এটার জন্য মানে দায়বদ্ধ করতে চায়, কিন্তু গণতন্ত্রের সংজ্ঞার ভিতরে এরকম কোনো কথা নাই যে ভিন্ন মতাবলম্বীকে হত্যা করো, এরকম কোনো কথাই গণতন্ত্রের সংজ্ঞার ভিতরে নাই। তাহলে কি সেটা গণতন্ত্রের কোনো দোষ হবে বা গণতন্ত্রের কোনো ফল্ট হবে? হ্যাঁ ভাইয়া, রাইট, মিসইউজ করতেছে। তাহলে ফেমিনিজমের সংজ্ঞার ভিতরেই তো বলা আছে যে জেন্ডার দিয়ে স্টেরিওটাইপ করা যাবে না। এখন যদি কেউ নিজেকে ফেমিনিস্ট দাবি করে, কেউ যদি বলে পুরুষদেরকে মাইরা ফেলা উচিত, তাহলে কি এটার সাথে কি ফেমিনিজমের সম্পর্ক আছে, নাকি ফেমিনিজমের উল্টা কথাটা বলছে? ফেমিনিজমের উল্টা কথাটা। তাহলে এটার সাথে তো ফেমিনিজমের ইনফ্যাক্ট কোনো সম্পর্ক নেই। এটা ওই ব্যক্তির সমস্যা, ব্যক্তি হয়তো
কিছু না বুঝা মানে মানে ব্যাকর করতেছে, বা সে হয়তো কোনো নিজস্ব রেডিক্যাল কোনো আইডিয়া সে স্প্রেড করতে যাচ্ছে ফেমিনিজমের নামে, যেটা ফেমিনিজম, যেটা আসলে উল্টা কথা বলে। ফেমিনিজমের সাথে তো এটার দূরান্ত কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। যেমন ধরেন, আমি যখন ইসলামের সমালোচনা করি, ইসলামের বই কেতাব থেকে তো আমি সেই জিনিসটা দেখায় দিই যে ইসলামের এই কেতাবে এই জিনিসটা বলা আছে, এই কারণে এইটা ইসলাম এটার জন্য দায়ী। কিন্তু ফেমিনিজমের এই জিনিসটা যদি আপনি দেখাইতে হয়, এটা ফেমিনিজমের কোনো প্রবলেম যদি আপনার পয়েন্ট আউট করতে হয়, তাহলে তো ফেমিনিজমের কোনো বই থেকে আপনার দেখাইতে হবে যে ফেমিনিজমের ভিতরে এই সমস্যাটা আছে, এই কারণে ফেমিনিজমের কারণে এই জিনিসটা ঘটতেছে, বা এই লোকটা ফেমিনিজমের কারণে এই কথাটা, এই মেয়েটা ফেমিনিজমের কারণে এই জিনিসটা বলতেছে। এখানে তো Well, আইডিয়াটার প্রবলেম নাই, এখানে তো ব্যক্তির সমস্যা। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের বর্তমানে এমনটা কেন হচ্ছে যে মানে আপনি জানেন কিনা যে চাকরির ক্ষেত্রে কিংবা হচ্ছে এক্ষেত্রে মেয়েদেরকে আমাদের কাছে কেন জানি মনে হয় একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, রাইট? যেমন নারী কোটার কথা বলছেন, নারী কোটা, কিন্তু পুরুষের জন্য আলাদা কোনো কোটা নাই, মেয়েরা চাকরির ক্ষেত্রে আর একটু বেশি পাচ্ছে। এই কাইন্ড অফ ফেমিনিজমের ইম্প্যাক্ট না ভাইয়া? না, এটা হচ্ছে একটা লিঙ্গের ভিত্তিতে, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে লিঙ্গের ভিত্তিতে কোনো স্টেরিওটাইপ করা যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এখানে অলরেডি লিঙ্গের ভিত্তিতে একটা স্টেরিওটাইপ আছে অলরেডি, তাই না? আছে তো নাকি? হুম, হুম, হুম। মনে করেন একটা ফ্যামিলিতে একটা ছেলে, একটা মেয়ে, খুব বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেতে পারে যে ছেলেটাকে খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াবে, টাকা পয়সা খরচ করবে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাবে। কিন্তু মেয়েটার ক্ষেত্রে এত ইয়ে না হবে তো আসিফ ভাই, এত ইয়ে না তো, মানে আপনি সিম্পলি বলতে পারেন আসিফ ভাই যে বাংলাদেশে সমাজে পুরুষ ছেলেদেরকে গ্রুম করা হয় এইভাবে যেন তারা তার পরিবারের আর্নার হয়, এবং নারীদেরকে এইভাবে গ্রুম করা হয় যেন সে একটা পরিবারের হাউস ওয়াইফ হয়। একদম মূল একদম টার্গেট এটাই থাকে। মূল টার্গেট এটা থাকে যে ও তো মানে অন্য পরিবারে চলে যাবে, মেয়েটা তো অন্য পরিবারে চলে যাবে। একটা খুবই মানে প্রতিষ্ঠিত সামাজিক ধারণা হচ্ছে এটা, যে মেয়েটা অন্যের অন্য বাড়িতে চলে যাবে, আর ছেলেটা হচ্ছে এই বাসায় ইনকাম করবে। সুতরাং ছেলেটার ক্ষেত্রে কতটুকু পয়সা খরচ করবে বাবা মা, এবং মেয়েটার ক্ষেত্রে কতটুকু পয়সা খরচ করবে, সেটার ভিতরে একটা পার্থক্য তৈরি হয়। সম্পত্তি ভাগের ক্ষেত্রে একটা পয়সা পার্থক্য তৈরি আছে, হয়। পয়সা আছে, মোটিভেশন আছে, Absolutely, এফোর্ট আছে, 100% right. সুযোগ আছে, সবকিছুই মানে ছেলেটাকে ছোটবেলা থেকে ওই পজিশন, ওই জিনিসটা নিয়ে বড় করা হয়। আপনি কিসে পড়েন ইয়া ভাইয়া, একটু বলেন তো। রাহুল আলম ভাইয়া কোন পর্যন্ত পড়াশোনা করছেন আপনি? সেকেন্ড ইয়ারে ভাইয়া। অনার্স সেকেন্ড ইয়ারে। আপনার আপনি যখন পড়াশোনা শেষ করবেন, আপনার সাথে যারা যারা শিক্ষার্থীরা আছে, আপনার ফ্রেন্ডরা, মেয়ে ফ্রেন্ডরা যারা আছে, আপনি একটু চিন্তা করে বলেন তো, আপনার পড়াশোনা শেষ করে আপনি যতদিন সুযোগ পাবেন কোন একটা চাকরি খোঁজার, আপনার সহপাঠীরা কি সেই সুযোগটা পাবে, সেই ততদিনের সুযোগটা পাবে কোন একটা চাকরি খোঁজার? না। আরেকটা আপনি জিনিস আপনার আরেকটা পড়াশোনা জিনিস শেষ করার পর আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে মনে করেন আপনি তো একটা ছেলে, আপনি যখন মানে পড়ালেখা করতেছেন, একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছেন, ইউনিভার্সিটি থেকে বাসায় আসার পরে আপনি কি করেন, আর আপনার যে মেয়ে ফ্রেন্ডরা আছে তারা বাসায় যাওয়ার পর কি করে, একটু বলেন তো ভাই, কোনো আইডিয়া দিতে পারেন? আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার মানে মেয়ে সহপাঠীদের ম্যাক্সিমাম বাসায় গিয়ে রান্না বান্নার কাজে হেল্প করতে হয়, বাসার ঘর দোর পরিষ্কারের কাজে হেল্প করতে হয়, অন্যান্য গৃহস্থালী কাজে কোনো না কোনো সময় তাদেরকে কন্ট্রিবিউশন রাখতে হয়, যেটা আপনার রাখতে হয় না। আপনি বাসা আউলা চলে যেতে পারেন। মানে যেটা আপনি মেয়েদের কাজ, ওটা মেয়েদেরকে করতে হয় আর কি আছে ভাই। হ্যাঁ, এটা কি মানে আপনি এগ্রি করেন কিনা একটু বলেন তো? 100% ভাইয়া, 100% এগ্রি করি। এটা তো তাহলে ভাইয়া লাইক আপনার পড়ালেখার পেছনে আপনি যতটুকু সময় দিতে পারেন, একটা মেয়ে কি পড়ালেখার পেছনে ঠিক ততটুকু সময় দিতে পারে? না, বাট আমাদের বাংলাদেশে তো এখন বর্তমানে মেয়েরা রেজাল্ট ভালো করতেছে। স্যার এটা বিষয়ে আমি না, ডিসএগ্রি না, করি না। সেটা এগ্রি ভাইয়া, যেটা এগ্রি, ভালো এগ্রি, করতেছে, এগ্রি, ভালো করতেছে কি এগ্রি খারাপ ভাইয়া। করতেছে এটা সেটা ভিন্ন বিষয়। ডিসপাইট দ্যাট যে ধরেন আপনি সেই সুযোগটা পাচ্ছেন, হয়তো সে ইউটিলাইজ করতেছেন না। ধরেন আপনাকে যে পড়াশোনার জন্য সুযোগটা দেওয়া হয়, আপনি মোস্ট প্রবাবলি সেটাতে আপনি কোনো কাজে ব্যয় করেন। আপনি হয়তো কোনো একটা ভিডিও গেমস খেলেন, কোনো একটা শো দেখেন, বা কোনো একটা ম্যাচ দেখেন, বা ফ্রেন্ডের সাথে আড্ডা দেন। বাট অনেক সময় দেখা যায় যে মেয়েরা ওই জিনিসটা না করে পড়াশোনার দিকে একটু ফোকাসটা বেশি দেয়। ঘরের কাজ করো, যে মানে এক্সট্রা যে ইয়েটা থাকে তাদের উপর যে রেসপন্সিবিলিটি থাকে, ওটা পূরণ করে পড়াশোনার উপর তারা ফোকাসটা দেয় আর কি। এবং ডিসপাইট দ্যাট যে তাদের এক্সট্রা চাপটা থাকে, আপনি তারপর তারা ফোকাসটা দিয়ে এই জন্য ভালো রেজাল্ট করে। এখানে আরো ঠিক আরো বলছেন একটা ভাই, প্রশ্ন থার্ড আরেকটা ওয়ার্ল্ড প্রশ্ন আরেকটা কান্ট্রিতে। প্রশ্ন হ্যাঁ, আরেকটা হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, রাহুল আলম সাহেব, এই যে ইউনিভার্সিটিতে যাওয়ার পথে বা কলেজ বা স্কুলে যাওয়ার পথে একটা মেয়ে, মনে করেন একটা বাসে করে, একটা লোকাল বাসে করে মানে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছতে হয়, আপনারও পৌঁছতে হয়, একটা মেয়েরও পৌঁছতে হয়। আপনার কি মনে হয়, একটা মেয়ে যখন বাস পর্যন্ত 1 ঘন্টা বা 45 মিনিটের যাত্রা পথে কতবার হ্যারাসমেন্টের শিকার হতে পারে একটা মেয়ে, এবং সেটা আপনার ক্ষেত্রে কয়বার হতে পারে? মানে আমি বলতেছি যে বাসা থেকে বের হওয়ার পরে টঙের দোকানে যে এই সমস্ত ইতর পোলাপান আড্ডা মারতে থাকে, তাদেরকে পার হয়ে বাস স্টেশন পর্যন্ত যাওয়া, বাসে ওঠা, বাসের যে হেল্পার, সেই হেল্পারের সাথে কথাবার্তা বলা, সেই হেল্পার মানে নানাভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, সেগুলো এড়ায় সিট পর্যন্ত বসে ওই মানে ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া, ইউনিভার্সিটি থেকে নেমে ওই মানে ইউনিভার্সিটি ক্লাসরুম পর্যন্ত যাওয়া, এবং টিচারের নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হওয়া, এইগুলা সমস্ত কিছুর ক্ষেত্রে আপনার কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, এবং একটা মেয়ের কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, একটা আইডিয়া দেন তো।
হ্যাঁ অবভিয়াসলি ভাইয়া আপনার সাথে আমি ফুলি এগ্রি। একটা মেয়ে অনেকগুলো প্রবলেম ফেস হতে পারে, আপনি যেগুলো বলে হ্যারাসমেন্ট হতে পারে, কিংবা হচ্ছে তার অনেক বাজে ছেলে তাকে ডিস্টার্ব করতে পারে। আমি ডিসএগ্রি করি না, এগ্রি করি যে আমাদের সমাজটা কিছুটা পুরুষ শাসিত। কিন্তু এবং ভাইয়া একই আমার সাথে ওয়েট, হ্যাঁ ওয়েট, হ্যাঁ ওয়েট, আরো আছে। মনে করেন একদিন একটা রাস্তার একটা ট্যাংরা ছেলে, যে ছেলেটা মানে রাস্তায় বসে বসে ইয়াবা খায়, সে আপনার ওই মেয়েটাকে হুমকি দিল যে আমার সাথে প্রেম করতে হবে, প্রেম না করলে এসিড মেরে আই দিব। নো আসিফ ভাইয়া, আই নো একটু যে একটু মেয়েরা একটু একটু মেয়েরা একটু অনেক কষ্ট পেয়ে যায়, আমি জানি একটু একটু ভাইয়া। একটু একটু কিন্তু একটু একটু হ্যাঁ হ্যাঁ একটু ভাই, এই কথাগুলো তো অনেকে শুনবে, এই কথাগুলো দরকার আছে। একটু কথাটা শেষ করতে দেন। এসিড মেরে দিবে বললো, তারপর এই মেয়েটা বাসায় আসলো। আহ, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতে পারে, বাবা মা তাকে বলবে যে আর পড়ালেখা করতে হবে না, বিয়ে দিয়ে দিব। এইটাই তো বলে সাধারণত, নাকি? হ্যাঁ, কিন্তু ভাই এটা তো লাইক আমাদের সোসাইটির প্রবলেম, রাইট? এটাকে আমাদের এটা সলভ করতে হবে অবশ্যই সোসাইটি। অবশ্যই সোসাইটির প্রবলেম। এই যে এই জিনিসগুলা পার কইরাও, এই এতগুলা প্রতিবন্ধকতা পার করেও একটা মেয়ে যখন হ্যাঁ স্কুল আমাদের পর্যন্ত থার্ড যাইতেছে। ক্লাস, হ্যাঁ আমাদের থার্ড একটু ওয়ার্ল্ডে মেয়েরা ডিজার্ভ করে ভাইয়া, কোটা ডিজার্ভ করে মানি, কিন্তু একটু ভাইয়া ওয়েস্ট ওয়েট ফার্স্ট ওয়েট ওয়ার্ল্ড কান্ট্রি। ওয়েট হ্যাঁ ওয়েট ইয়াপ ওয়েট বলেন। ওয়েট 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 যখন দুইটা মানে একটা প্রতিযোগিতা হচ্ছে, মনে করেন একটা ছেলে এবং একটা মেয়ে, মানে দুই না ছেলে মেয়ে না, দুইটা ছেলে মনে করেন দৌড়াচ্ছে, প্রতিযোগিতা হবে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এখন একটা ছেলের পায়ে আপনি শিকল দিয়ে একটা 15 কেজি ওজনের একটা ইট বাইন্ধা দিলেন, আরেকটা ছেলেকে আপনি একটা সাইকেল দিয়ে দিলেন, এবং বললেন যে তোমরা দুইজন এখন দৌড়াও। ওই যে যে হচ্ছে এন্ড লাইনে যেতে পারবে সে হচ্ছে বিজয়ী হবে। একজনের কাছে আছে একটা বাইসাইকেল, আরেকজনের দৌড়ানোর মতো সামর্থ্য নাই, তার পায়ে আপনি শিকল দিয়ে 15 কেজি বাইন্ধা দিচ্ছেন, যে সে দৌড়ের ক্ষেত্রেও তার প্রতিবন্ধকতা আছে। এখন আপনার কি মনে হয় যে এরকমের যদি সমাজে একটা পজিশন থাকে, তাহলে কি ওই ছেলেটা, যে ছেলেটা বাইসাইকেল পাইছে, তার থেকে সাইকেলটা কেড়ে নিয়ে সেই বাইসাইকেলটা ওই যে 15 কেজি ওয়েট যে এক্সট্রা বহন করতেছে তাকে দিয়ে দেওয়াটা উচিত কি উচিত না বলে মনে করেন? পূর্ণ কিছু ওয়েট, হ্যাঁ অবশ্যই ভাইয়া তাকে দিয়ে দেওয়া উচিত সাইকেলটা। যেন যেন তার যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা দূর হয়ে তারা যেন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, যেন কেউ এক্সট্রা সুযোগ সুবিধাটা না পায়, যেন যে হচ্ছে গিয়ে সাফার করতেছে বেশি, তাকে যেন একটু এক্সট্রা সুবিধা দিয়ে লেভেল প্লেইং ফিল্ডটা যেন ঠিক থাকে, সেই জন্য যে অলরেডি পিছায় আছে তাকে যেন একটু আগায় দেওয়া। যেমন ধরেন আরেকটা উদাহরণ দিই, মনে করেন বাংলাদেশে যে আদিবাসীরা আছে তারা তো মাতৃভাষাতে শিক্ষা অর্জন করতে পারে না, তাই না? হুম হুম। একটা বাঙালি ছেলে তো মাতৃভাষাতে শিক্ষা অর্জন করে সুন্দর একটা ইউনিভার্সিটিতে ঢুকতে পারে, কিন্তু একটা আদিবাসী ছেলে তো তার মনে করেন সে চাকমা, সে তো আর বাংলা ভাষাটা তো তার মাতৃভাষা না, সে তার একটা বিদেশি ভাষা তার শিখতে হইতেছে এবং সেই ভাষায় পড়ালেখা করতে হইতেছে, তারপর সেই ভাষায় পরীক্ষা দিতে হইতেছে। এটা তো তার জন্য একটা এক্সট্রা পরিশ্রম তার করতে হচ্ছে এটার জন্য, নাকি? রাইট ভাইয়া। তাহলে তার তার কি এই রাষ্ট্রের কি এই ইয়াটা থাকবে না, যে সে যেহেতু তাকে একটা এক্সট্রা পরিশ্রম করতে হয় এটার পেছনে, যেহেতু আমরা তাকে মাতৃভাষায় শিক্ষা অর্জনের সুবিধাটা দিতে পারতেছি না, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের সনদে বলা আছে যে প্রত্যেক নাগরিক তার মাতৃভাষাতে শিক্ষা অর্জনের অধিকার দিতে হবে, এটা বাংলাদেশ রাষ্ট্র যেহেতু করতে পারতেছে না, এইটার জন্য কি তাকে কোটা, একটা কোটা দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, right, আমি এগ্রি ভাইয়া আপনার তাহলে কিন্তু এই আমার ক্ষেত্রে তো মেয়েদের ক্ষেত্রে তো একই জিনিস, যে যেই প্রতিবন্ধকতা পার হয়ে তারা এই পর্যন্ত আসতেছে, সেটা তো আচ্ছা তাকে ফুলফিল করে দিতে হবে। হোয়াট এভার ভাইয়া, লাইক আপনার মেয়ে, হ্যাঁ আচ্ছা আপনার মেয়ে না, ধরেন হচ্ছে কি একটা শিক্ষিত মানুষের মেয়ে, ধরেন আরবান ক্লাসের একটা মেয়ে, এন্ড ধরেন হচ্ছে ফারাজ ভাই, ধরেন আমি আর ফারাজ ভাই কথা বলি, আপনি একটা ইয়ে দিচ্ছেন ইউটিউবে যে আমি একটা ভিডিও এডিটর হায়ার করবো, রাইট? সো আমি আর ফারাজ ভাই অ্যাপ্লাই করলাম, সো আমি একটা মেয়ে। সো আমরা এখানে একই একই জায়গায় একই সোসাইটিতে একই ক্লাসের ফ্যামিলি থেকে আমরা আপনার এখানে অ্যাপ্লাই করলাম, আপনার জবের জন্য অ্যাপ্লাই করলাম। আমি আমি পাইছি 75, ফারাজ ভাই পাইছে 80। বাট আপনার এখানে কোটা সিস্টেম থাকার কারণে ফারাজ ভাই জবটা পায়নি, আমি পাইছি, কজ আমি একটা মেয়ে। সেখানে কি ডিসক্রিমিনেশন হচ্ছে না ভাইয়া? এখানে মানে আমি যদি প্রত্যেকটা দেখি, সিস্টেমে তো কোনো না কোনো একটা কোনো একটা ধরেন আম, ধরেন এই চাকরি ধরেন এই স্পেসিফিক না করে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে পড়েছে। বাংলাদেশের চাকরির ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম আর একটা মেয়ে অ্যাপ্লাই করলো। এখন হচ্ছে আমি গরিব ঘরের সন্তান, ওই মেয়ে হচ্ছে মনে করেন সে গাড়ি ছাড়া ঘোরাঘুরি করে না। এখন সে নারী কোটার জন্য অ্যাপ্লাই করলো, সে নারী কোটা ইয়ে পাই গেলো, আমি পাইলাম না, যদিও চাকরিটা আমার জন্য বেশি নেসেসারি রেদার দেন তার জন্য। এটা হইতেই পারে, এই এবং সিনারিওটা আপনি হইতেই পারে, যোগ্য, ট্রু। হ্যাঁ। এবং হ্যাঁ, আমি বেশি যোগ্য, এই সিনারিও হইতে পারে। একটা ইস্যুর মধ্যে, একটা সিস্টেমের মধ্যে কোনো একটা ফ্ল থাকতে পারে, কোনো একটা অসুবিধা থাকতে পারে। দ্যাট ডাজন্ট মিন দ্য হোল সিস্টেম ইজ রং, দ্য হোল সিস্টেম ইজ ফ্লড। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধরেন ধরেন আপনি ওই মেয়ের কথা চিন্তা করেন যে মেয়েটা গাড়িতে করে আসতেছে, ওই মেয়ের একটা ভাইয়ের কথা চিন্তা করেন যে মেয়ের ভাইটাও গাড়িতে করে যাওয়া আসা করতে পারে। ওই ফ্যামিলির মধ্যেও যদি আপনি চিন্তা করেন, ওই ফ্যামিলির মধ্যেও যদি আপনি যদি একই প্লেইং ফিল্ডে যদি চিন্তা করেন, ওই ফ্যামিলির পুরুষ ছেলেটাও কিন্তু ওই ফ্যামিলির নারী যে ইয়েটা আছে, মেয়েটা আছে, যে মেয়েটা আছে, তার থেকে কিন্তু ওই সুবিধাটা বেশি পাবে। হয়তো বা সে চাকরি করার যে অ্যাপ্লাই করার যে ডিউরেশনটা, সে ওটা আর বেশি পাবে, যে তাকে অ্যাকচুয়ালি চাকরির জন্য ইয়ে করা হবে, বাইরে পাঠানো হবে, মেয়েটাকে হয়তো বা সুযোগটা সে কম
দেওয়া হবে, মেয়েটারে বলা হবে যে সুন্দর আছো এই সেই, কাউকে বিয়ে করে ফেলো, এই জিনিসটাই করা হবে। তো আপনি যে দুইটা সিনারিওর কথা বলতেছেন, দুইটা সিনারিওতে যদিও যদিও এখানে একটা ফ্ল আছে, ট্রু, যে ওই মেয়েটা সুযোগ না পায়, ছেলেটা সুযোগ না পায়, যে বেশি ডিজার্ভিং, যে বেশি দরকার, মেয়েটা বেশি পাইতেছে। কিন্তু ওই সিনারিও কিন্তু পাওয়া যায় যেখানে হচ্ছে তার সমান যদি এটা রাখেন, তার সমান ক্ষেত্রেও যদি এটা রাখেন, সেক্ষেত্রেও কিন্তু ওই তার একই ফ্যামিলির ওই পুরুষ ছেলেটা কিন্তু ওই মেয়ের থেকে বেশি সুযোগটা পাচ্ছে। দো এটার মধ্যে আছে, দো এটার মধ্যে ফ্ল আছে, বাট ওভারঅল সিস্টেমটা ওভারঅল নেসেসারি। কেননা একটা বড় অ্যামাউন্ট অফ ওমেন, একটা বড় অ্যামাউন্ট অফ পপুলেশন, তারা পিছিয়ে আছে ইন দ্য বেসড অন দেয়ার জেন্ডার। এখন তাদেরকে তো সামনে আনতে হবে। হ্যাঁ, ওইখানের মধ্যে কিছু ফ্ল থাকতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে একটা ফ্ল থাকলে ওটাকে আমাদের কি করতে হবে, ফ্লটাকে হয়তো বেটারমেন্ট করার, বা ফ্লটাকে যদি আরো পারফেক্ট করা যায় ওটার ক্ষেত্রে করতে হবে, রেদার দেন সিস্টেমটাই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, একদম 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 এই রাহুল আমিন ভাই, আমিও এটা এই বিষয়ে একটু বলে নিই যে একটা যখন নতুন আইন করা হয়, নতুন একটা জিনিস যখন সমাজে অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু ছোট ছোট অনেক প্রবলেম দেখা দিবেই। সেটা যে কোনো পদ্ধতি বা যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। দেখতে হবে যে আমাদের দেখতে হয় যে কোন আইনটা অ্যাপ্লাই করলে সমাজের সবচেয়ে বেশি মানুষ বেনিফিটেড হইতেছে। হ্যাঁ, এরকম কোনো থিওরি নাই বা এরকম কোনো আইন নাই যে প্রত্যেকটা ক্ষেত্রে জাস্টিস তৈরি করতে পারবে, এরকম কোনো ইনফ্যাক্ট সারা মহাবিশ্বে এরকম কোনো আইন নাই বা এরকম কোনো কিছুই নাই। প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু কিছু মানুষ সাফার করতে পারে, কিছু কিছু মানুষ বেনিফিটেড হতে পারে। কিন্তু সমাজে যখন একটা আইন বা একটা রুলস অ্যাপ্লাই করা হয়, তখন দেখা হয় অ্যাপ্লাই করে দেখা হয় যে কোনটাতে বেশি মানুষ বেনিফিটেড হচ্ছে। এবং যখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে যখন দেখা যাচ্ছে যে বেশি মানুষ বেনিফিটেড হচ্ছে, তারপরেও কিছু জিনিস ফ্ল রয়ে গেছে, তখন সেটাকে সংস্কার করা হয়, সেটাকে যেন আরো ইরর ফ্রি করা যায়, আরো যেন মানে ছোট ছোট জিনিস মিস্টেক গুলো যেন সলভ করে ফেলা যায়। এটা যদি আপনি একটা সফটওয়্যারও তৈরি করেন, একটা মানে মনে করেন ফেসবুকের মতো একটা সফটওয়্যারও যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি একই জিনিস দেখবেন। এটা সারা পৃথিবীতে একটা প্রচলিত সিস্টেম যে যেটাতে সবচেয়ে ভালো কাজ হবে সেটাই আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর সেটার ভিতরে যে ইরর গুলো আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করবেন এমন ভাবে যেন এই ইরর গুলা চলে যায়, সেই বৈষম্যগুলো যেন আর না থাকে। সেটার জন্য তো রাস্তা খোলা আছে অলরেডি। আপনি যেই পয়েন্টগুলো বলছেন যে এরকম এরকম এই ক্ষেত্রে এই জায়গায় একটা সমস্যা দেখা দিচ্ছে, এখানে একটা বৈষম্য হয়ে যাচ্ছে, এইটার তো রাস্তা খোলা আছে। যদি এরকম দেখা যায় যে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে সেই ফাঁকফোকরগুলা কিভাবে আমরা ঠিক করব সেটার একটা পদ্ধতি আমরা তো বের করতে পারি, তাই না? আচ্ছা ভাইয়া, ওয়েস্টে কি নারী কোটা দরকার আছে? ওয়েস্টে অনেক মানে ইয়া হয়, যেমন হচ্ছে ওয়েস্টেও অনেক অনেক ক্ষেত্রে যেমন ইউরোপে অনেক ক্ষেত্রে মানে মানুষের ভিতরে একটা ধারণা আছে যে মেয়েরা ম্যাথমেটিক্স করতে পারে না, মেয়েরা সায়েন্স করতে পারে না, মেয়েরা করতে পারে হচ্ছে গিয়ে গৃহস্থালী যে পড়ালেখা আছে, যেমন আসিফ ভাই, হ্যাঁ ইউরোপের কথাই বলেন, আমেরিকার কথা বলেন না, তাইলে কিন্তু আবার এই যে अमेरिका का दलाल बहनचोद। হ্যাঁ, ইকবাল ভাই চলে আসবে। চলে আমেরিকার অবস্থা আরো খারাপ। আমেরিকা মোটামুটি একটা ধার্মিক দেশ, খ্রিস্টান ধার্মিক দেশ। মানে ইউরোপে আমেরিকার কালচার নিয়ে অনেক হাসাহাসি করা হয়, মানুষের অনেক হাসাহাসি না ভাইয়া, আমার এই কোশ্চেনটা এইভাবে করে এমন একটা সোসাইটি যেখানে মানে মোটামুটি সব দিক থেকে পারফেক্ট, সব দিক থেকে পারফেক্ট বলতে কোনো ডিসক্রিমিনেশন আপাতত হয় না, ওইখানে কি নারী কোটা দরকার আছে? ওটা কোটা এমন সিস্টেম না যেটা সারা জীবনের জন্য চালায় রাখতেই হবে। যখন আপনি দেখবেন যে একটা সার্টেন নিচে যেয়ে দেখবেন যে হ্যাঁ এখানে কোনো বৈষম্য হচ্ছে না, দেন ফাইন। মূল লক্ষ্য আপনি যদি বৈষম্যটাই দূর করতে পারেন, দেন কোটার তো নেসেসারি কোনো দরকার নাই। বাট আমরা যে জিনিসটা দেখতেছি যে বৈষম্যটা দূর করা খুবই দুর্বিষহ একটা কাজ হয়ে যাচ্ছে। যেহেতু বৈষম্যটা দূর করা খুবই দুর্বিষহ একটা কাজ, এবং এটা একটা খুব লং একটা প্রসেস, ওই প্রসেসের মধ্যে যতক্ষণ না বৈষম্য দূর হচ্ছে, নারীরা যেন একটু এক্সট্রা সুবিধা পায়, যেহেতু তার বৈষম্যের শিকার হচ্ছে, এই জন্য হচ্ছে কোটা। বুঝতে পারছেন রাহুল ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। যদি সমাজে সেই বৈষম্যটা না থাকে তাহলে কোটার দরকার কি? রাইট ভাইয়া। আমি কি কোশ্চেন করতে পারবো নাকি আমাকে নিতে হবে? আজকে থাকুক নাকি আসিফ ভাই, অন্য একজনকে যুক্ত করি? ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ আচ্ছা, আসিফ ভাইয়া আর ফারাজ ভাইয়া। রাহুল ভাই, আর সবসময় একটা কথা মনে রাখবেন, ফেমিনিজম সম্পর্কে সবসময় একটা কথা মনে রাখবেন। सुन मेरी बात, इट्स हर चॉइस। সবসময় মনে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা ফারাজ ভাই, একটা নোটিফিকেশন পাইলাম, এই যে এই লাইভটা সম্পর্কে একটা নোটিফিকেশন দিল মাত্র। কেন এটা দিল বুঝলাম না। আচ্ছা ঠিক কি আছে। নোটিফিকেশন আছে? কি নোটিফিকেশন এখানে আছে কি ভাই? এখানে কি কোনো ইয়া দেখানো হয়েছে, মানে 2 ঘন্টা 27 মিনিটে নাকি কি একটা দেখানো হয়েছে? 2 ঘন্টা 27 মিনিটে আছে, আমি একটু দেখতেছি তো। ইউটিউব থেকে দেখেন তো। 2 ঘন্টা 27 মিনিট দেখি তো কি আছে। না, এখানে তো বোঝা যাচ্ছে না, ইউটিউবে তো বোঝা যাচ্ছে না যে 2 ঘন্টা 27 মিনিট কি। ঠিক আছে, আমি পরে তাহলে চেক করে দেখব নে।
ওকে ওকে আসিফ ভাই, আমিও তো ইউটিউব থেকে আর কি 2 ঘন্টা 27 মিনিটের ইয়েটা বুঝতে পারতেছি না আসলে। কিসের কপিরাইট কিছু আসে নাকি আসিফ ভাই? না, বলতেছে যে এখানে নাকি নাকি নগ্নতা ও যৌন কনটেন্ট দেখানো হয়েছে নাকি। নগ্নতা যৌন কন্টেন্ট 2 ঘন্টা 27 মিনিট, মানে আধা ঘন্টা তো তার সাথে কথা বললাম, এখানে ফেমিনিজমের ডেফিনিশন দেখাইছি বা 2 ঘন্টা 27 মিনিট এটা হইতে পারে। এটা কিভাবে সম্ভব? আমি বুঝলাম না যে এখানে ঠিক আছে, ফারাজ ভাই আপনি পরের জনকে যুক্ত করে কথা বলেন, আমি একটু এটা দেখি, হ্যাঁ? ওকে আসিফ ভাই। লালন, লালন আপনাদের যুক্ত করেছে, আমি এটা বলবো। লালন, লালন ঘুমাচ্ছেন নাকি ভাই? ওকে। সুমন, সুমন আপনাদের যুক্ত করা হয়েছে, আমি একটু বলুন। সুমন, সুমন আনমিউট করে বলেন ভাইয়া। সুমন, হোয়াট হ্যাপেন্ড, কেউ কথা বলতেছে না, কাহিনী কি? আচ্ছা, সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি ফারাজ ভাইয়া ভালো আছেন? জি ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন। জি ভাইয়া, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, আমাদের বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, আহ, এই অঞ্চলে যে উপজাতি সম্প্রদায় বসবাস করে, বাংলাদেশের উপজাতি না, প্রেক্ষাপটে আমি উপজাতি না ভাইয়া, আদিবাসী। জি 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 আদিবাসী, আচ্ছা। তো তারা বসবাস করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু সেটা বাংলাদেশের অংশ, আহ, মানে ওই যে স্বাধীনতা যুদ্ধের পরে যেভাবে হয়েছে এটা তো আপনার জানা আছে। তো দেখা যাচ্ছে যে তারা তাদের অধিকারের কথা বলছে, তো তাদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কিছু হচ্ছে যে ব্যাংক, তারপরে এই যে পার্বত্য অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো, এগুলোতে তাদের সিট বরাদ্দ দেওয়ার পরে এরপর হলো ওখানকার বসবাসকৃত বাঙালিদেরকে দেওয়া হয় সুযোগটা। তো তারা হচ্ছে এখন পার্বত্য অঞ্চলটাকে, বিশেষ করে চাকমা সম্প্রদায় যারা আছে, তাদের টার্গেট হচ্ছে 3 পার্বত্য অঞ্চল মিলে একটা রাষ্ট্র তৈরি হবে, যেখানে চাকমা আধিপত্য থাকবে, সেটা হচ্ছে কোন জুমল্যান্ড তারা নাম দিয়েছে। কোন চাকমা অর্গানাইজেশন থেকে আপনি এটা তথ্যটা ভেরিফাই করছেন? চাকমাদের কোন অর্গানাইজেশন থেকে এই ইয়েটা দেওয়া হয়েছে, এই দাবিটা জানানো হয়েছে যে আমরা এই 3 পাহাড় মিলে একটা রাষ্ট্র গঠন করব? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি, মানে এটা যেহেতু একটা দ্বান্দ্বিক, অর্থাৎ যদি এটা আনুষ্ঠানিকভাবে ওইভাবে ঘোষণা দেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি রাষ্ট্র তাহলে তাদের কোথা থেকে বিরুদ্ধে জানেন এটা? আহ, এই কথা থাকে না, কিছু অন্তর্নিহিত কথা থাকে, অর্থাৎ অনানুষ্ঠানিক বলতে একটা কথা আছে, যেহেতু পার্বত্য অঞ্চলে বসবাস করি। সেটা কোন একটা রাজ্যে, সেই সোর্সটা কি? হ্যাঁ, এবং একটা সিম্বল হচ্ছে মানে তারা বাংলাদেশের সেই পতাকাটা সোর্সটা কি ব্যবহার করে না। ভাই, সেই হ্যাঁ হ্যাঁ, সোর্সটা অনানুষ্ঠানিক বলছি। সোর্সটা সেই জি, সোর্সটা হচ্ছে মানে এটা মানে স্বাভাবিকভাবে আমরা যারা পার্বত্য অঞ্চলে বসবাস করি, এরা একটা ব্যাপার দেখতে পাই, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশের আপনি পতাকা পার্বত্য ব্যবহার করে না। অঞ্চলে কেন কেন বসবাস করেন? এখানেই আমাদের মানে বাসা আর কি। আপনার আপনার ফ্যামিলি বা আপনার পূর্বপুরুষরা কি এখানে থাকতো নাকি এখানে জি সেটেল জি জি, হয়েছে? সেটেলড হয়েছে। সেটেল হয়েছে আপনার হ্যাঁ, পার্বত্য অঞ্চলে পূর্বপুরুষরা? বাঙালি যারা থাকে তারা এইভাবেই সেটেলড হওয়া, এটা স্বাভাবিক। মানে আপনাদেরকে ইয়ে করে সেটেল করা হয়েছে, মানে রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে ওখানে সেটেল করা হয়েছে? জি জি জি, পূর্বে। আচ্ছা, 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 এই বলেন সুলতান বলেন সেটেলার ভাইয়া তো সুলতান মাহমুদ ভাই, আপনি কি জি জাতিসংঘের যে ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপল ঘোষণা করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের 61 অধিবেশনে যে এই জিনিসটা ঘোষণা করা হয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বিষয়ক আহ, ঘোষণাপত্র, এই যে ঘোষণাপত্রে বাংলাদেশ সিগনেচার করেছে, এই ঘোষণাপত্রটা কি আপনি পড়েছেন? এটার কিছু অংশ আমি দেখেছিলাম, আমি যদি বলি তাহলে আপনি হয়তো কানেকশন দিতে পারবেন, যে মানে ব্যাপারটা হলো এরকম যে একটা ভূখণ্ডে, অর্থাৎ যেই জাতিটা পূর্ব থেকে বসবাস করে আসছে, তো সেখানে যদি কেউ নতুন করে গিয়ে আধিপত্য বিস্তার করতে চায় সেটা পারবে না, যেহেতু তারা ওখানকার আদিবাসী। ওই ভূখণ্ডের সাথে ওই ভূমির সাথে তাদের জাতিগত একটা সম্পর্ক পূর্ব থেকে আছে। তো তাদের উপরে, তাদের সংস্কৃতির উপরে, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ভাষার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এবং তারা যদি স্বাধীনতা চায়, এবং তারা যদি, যেহেতু বাংলাদেশ যেরকম পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল শুধুমাত্র জাতিগত একটা কারণে, যে তারা ভাষার প্রেক্ষিতে একটা জাতি এবং সংস্কৃতি আলাদা হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে বাঙালিদের সাথে তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। তো সেই জায়গা থেকে তারা যদি স্বাধীনতা চায়, তাহলে মানে ওইখানে এরকম স্পষ্ট করে বলা নাই, তবে ওটার যে সারমর্মটা যেটা বোঝা যাচ্ছে, যে তারা যদি স্বাধীনতা চায়, এরকম পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যদি কেউ এরকম আহ, আদিবাসীরা যদি স্বাধীনতা চায়, তাহলে জাতিসংঘ তাদেরকে সহযোগিতা করতে বাধ্য, এবং তাদেরকে সকল আচ্ছা, প্রকার সহযোগিতা আপনি করবে। কি আপনি কি ওই অঞ্চলে গিয়ে ভূমি ক্রয় করতে পারেন জাতিসংঘের সনদ অনুসারে? আহ, না না না, এরকম পারি না, এবং এখনো, এবং আমাদের আমাদের আমরা যে জমিটাতে থাকি এটার কাগজটা এরকম সিস্টেম, মানে আঞ্চলিক দলিল, অর্থাৎ বিশেষ করে ঢাকায় আমাদের আমার আমার জমি আছে, আমাদের খুলনাতেও ঢাকাতেও আছে।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানের যে দলিলটা ওটা আমরা মারা গেলে তারপর 200 বছর পরেও জমিটা থেকে যাবে। কিন্তু এখানের যে জমিটা এটা হলো মানে আঞ্চলিক দলিল, অর্থাৎ ওদের কারবারের কাছ থেকে যে দলিলটা নিতে হয় সেরকম তাহলে তো হস্তলিখিত টাইপের। তাহলে তো মানে ওইখানে তো ভূমি ক্রয়ের এবং বসবাসের অধিকারই তো জাতিসংঘের সনদ অনুসারে আপনার থাকার কথা না। তারা যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি জি, জি, জি। সেখানে থাকতে পারেন, তাই না? হ্যাঁ। তাহলে তো এটা তো এটাকে আপনি সাপোর্ট করেন তো যে তারা আপনাকে সেই থাকার মানে বসবাসের ইয়াটা দিলে, অনুমতিটা দিলে তখন আপনি শুধুমাত্র সেখানে থাকতে পারবেন। এছাড়া আপনি সেখানে বসবাসই করার অধিকার রাখেন না। জাতিসংঘের সনদ অনুসারে যেখানে বাংলাদেশ সিগনেচার করে আসছে, সেই সনদ অনুসারে এটা আপনি সাপোর্ট জি। করেন? না, সেই যুক্তিতে আসলে এটা সাপোর্ট করি না। কারণ ওদের জায়গায় যদি আমি নিজেকে কল্পনা করি যে আমরা মুসলিমরা মনে করেন যে যদি থাকতাম, তো সেক্ষেত্রে আমরা তো ওদের মতো এরকম অধিকারের কথাই বলতাম। তখন বাংলাদেশ যদি চাকমা অধ্যুষিত হতো, তাহলে আমরা বলতাম যে আমরা এই পার্বত্য অঞ্চলটা স্বাধীন করতে চাই। কারণ আমরা এখানকার আদিবাসী মুসলিম হিসেবে মানে সেই দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই এটা যৌক্তিক ওদের দাবি। এবং আমরা যেটা করছি সেখানে সেটা আসলেই অযৌক্তিক। আচ্ছা, ঠিক আছে, বলেন এবার তাহলে। হ্যাঁ, হ্যাঁ, মানে এই ব্যাপারটা বুঝতে পারার জন্য। মানে আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ওই অঞ্চলটাও বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে পার্বত্য অঞ্চল এত বড় একটা অঞ্চল যেটা বাংলাদেশের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রকট। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ওটাকে সাথে রাখা যায় কিনা? মানে একসাথে রেখে যেমন ভারত দেখা যাচ্ছে যে ওই যে সেভেন সিস্টার যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো কিন্তু তারা দখলে রেখেছে। তো এটাও এরকম অবৈধ আরকি। মানে জাতিসংঘ যে ওই যে আপনি যে নিয়মটার কথা বললেন, সেই অনুযায়ী বাংলাদেশ যেরকম পার্বত্য অঞ্চলটার মানে অধিকার করে আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ভারত যে সেভেন সিস্টার্স যেটা এখন তাদের অধীনে আছে, এটাও মনে হচ্ছে যে এরকমই। আপনার কি মনে হয় এ ব্যাপারে? সেভেন সিস্টার সম্পর্কে আমার বলতে হইলে আরো অনেক বের করে হ্যাঁ, বলতে হবে। বিস্তর আলোচনা। জি, 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 বিস্তর বিস্তর আলোচনা। আলোচনা। এমনি সংক্ষেপে যদি একটু বলার সুযোগ থাকে। কিন্তু আমি পার্বত্য অঞ্চল সম্পর্কে বলতে চাই। পার্বত্য অঞ্চলে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে সেনাবাহিনী বহু বছর জি। ধরে সেখানে নানা ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইছে। এইগুলার একদম ভ্যালিড প্রমাণাদি আছে যে প্রচুর পরিমাণে কল্পনা চাকমা একটা মেয়ে আছে তাকে এখন জি, জি, পর্যন্ত ও তো গায়েব। এখন তো গুম আছে। ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় নাই। এরকমের অসংখ্য মানুষ আছে যারা গায়েব হয়ে গেছে রাতের আঁধারে, যাদেরকে একদম হাওয়া করে দেওয়া হইছে। এই জিনিসগুলা বাংলাদেশ আর্মি করেছে, বহু বছর ধরে করে আসতেছে এবং এই জিনিসগুলার বিরুদ্ধেই একজন মানে যুক্তিবাদী মানুষের এগুলার বিরুদ্ধেই থাকা উচিত। আরেকটা ব্যাপার হলো আমরা এখানে বসবাস করি, চাষাবাদ যথেষ্ট করা হয়। তো মানে এখানে চাষাবাদটাই মূল আরকি। মানে কচু, আদা, হলুদ এগুলো উৎপাদন হয়। তো সেক্ষেত্রে এই জমিগুলো ওদের ওখানে ২ টা গ্রুপ আছে। একটা হলো ইউপিডিএফ আরেকটা হলো জেএসএস। একটা হলো সরকারপন্থী ছিল, আগে আওয়ামী লীগপন্থী ছিল হলো জেএসএস। তারা সরকারের লোকদের সাথে একটু ঘুরতো। আর ইউপিডিএফ টা ছিল তখন মানে নিষ্ক্রিয়। অর্থাৎ নিষ্ক্রিয় বলতে কি মানে ওই সরকারি দলের সাথে ঘুরতো না। তো ওই জায়গা থেকে তারা নিজেরা দ্বন্দ্ব করে ইউপিডিএফ এবং জেএসএস। এবং এই যে জমিগুলো আমরা যখন চাষাবাদ করি তখন এই জমিগুলোর জন্য ওদেরকে একটা পেমেন্ট দিতে হয়। ওদের একটা টোকেন আছে, এই টোকেনটা নিতে হয়। তো মানে ইউপিডিএফ কে টাকা দিয়ে ওখানে চাষাবাদ করলে পরে যে জেএসএস এসে ওগুলো আবার সব ভেঙে চুরে দিয়ে যায়। এইজন্য ২ গ্রুপকেই টাকা দিয়ে ওখানে চাষাবাদ করতে হয়। মানে ওই ব্যাপারটা কিভাবে দেখেন আপনি? আ এইটা তো ভাই আমার দেখে বলতে হবে আসলে ঘটনাটা কি সেটা তো আ আসলে হ্যাঁ, আজকে একটু আমি বললাম। সেটা হচ্ছে এখানে বসবাস করি তো আমরা এবং মানে যৌক্তিক অধিকারের দাবি যেহেতু আছে তো সেক্ষেত্রে অবশ্যই সেটা গ্রহণযোগ্য। কিন্তু এই ব্যাপারগুলো হয়তো আপনার একটু জানা নেই। তবে হয়তো আপনি চেষ্টা করলে জানতে পারবেন এবং আমরা এখানে যে চাষাবাদ করি ওদেরকে টাকা দিতে হয় এবং বিশেষ করে ওদের যখন নিজেদের মধ্যে গ্যাঞ্জামটা হয় তখন মানে আমাদের যে টুরিস্ট স্পট যেগুলো রয়েছে এগুলোতে আর যাতায়াত করা যায় না। কারণ ওদের গোলাগুলির মধ্যে এখান থেকে মানে আমাদের সাধারণ মানুষ মারা যাবে এরকম একটা ব্যাপার। তো এটা হয়তো ওদের অধিকারের জায়গা থেকে ওরা করে। মানে যেহেতু এখানে তারা আদিবাসী। এখন আরেকটা ব্যাপার ভাই এখানে যেটা একটা দাবি দাঁড়িয়েছে আমাদের বাঙালিদের মধ্যে যে এই বাংলা অঞ্চলে হলো ওই যে অস্ট্রিকদের আমল থেকে আসা কিছু লোক অস্ট্রিক, দ্রাবিড়। তো ওই সময় হলো এই চাকমা, ত্রিপুরা, মারমা এরা আসেনি। এরা এসেছে পরবর্তীতে মঙ্গোলিয়া, বার্মা, চীন এই অঞ্চল থেকে। তো এই দাবিটা যৌক্তিক কিনা? আপনার কাছে কি মনে হয়? আ আমি আসলে আপনার শেষ কথাটা বুঝি নাই। আবার যদি একটু বলতেন। মানে আমাদের বাঙালিদের একাংশের মানে যারা এই পার্বত্য অঞ্চলের যে আদিবাসী বলে যাদেরকে সম্বোধন করি, এদেরকে আদিবাসী বলতে তারা নারাজ। আমাদের বাঙালিদের একটা অংশ। তাদের যুক্তিটা হচ্ছে যে এখানে এই বাংলা অঞ্চলে বাঙালিরা এসেছে হলো ও আচ্ছা আদি বুঝতে অস্ট্রিক পেরেছি। জাতি থেকে। বুঝেছি। তো কিন্তু আদিবাসী শব্দটার অর্থটাই তারা হয়তো জানে না যারা এই কথাটা বলে। আদিবাসী শব্দটার অর্থ হচ্ছে indigenous people, এই জিনিসটার অর্থ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে একটা অঞ্চলে বসবাস করে কিন্তু মূল জনগোষ্ঠীর সংস্কৃতি যেই যাদের সংস্কৃতিকে প্রভাবিত করতে পারে না, তারা আলাদাভাবে তাদের যে আদিম যে সংস্কৃতি, তাদের আদিম যে জীবনযাত্রা সেই জিনিসগুলা যদি তারা বজায় রাখে, যেইটা মূল জনগোষ্ঠী যেটাকে প্রভাবিত করতে পারেনি বা পরিবর্তন করতে পারেনি, তাদেরকে আদিবাসী বলা হয় ভাই। আদিবাসী কিন্তু তাদেরকে বলা হয় না যে কারা আদি থেকে আছে বা কারা আদিম। এটার উপরে কিন্তু আদিবাসীর সাথে কোনো সম্পর্ক নাই। কথাটা শুনলে আচ্ছা, অনেকে যারা ভাববে যে সংস্কৃতি আদিবাসী পরিবর্তন করতে পারছে না, নিজেদেরটাই লালন করছে ওইটা বলছেন? যারা মূল জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রভাবের কারণে তাদের সংস্কৃতি বা তাদের জীবনযাত্রা পরিবর্তন হয়ে যায় নাই। যারা জি, তাদের জি। আদিম জীবনযাত্রা এবং সাংস্কৃতিক সংস্কৃতিতে বিবর্তন ভাই আসা যেটাকে বলে।
হ্যাঁ, এই বিবর্তনটা যাদের ঘটে নাই, যারা তাদের জিনিসটা এখন পর্যন্ত বজায় রাখছে, সংস্কৃতিটা এখন পর্যন্ত ধরে রাখছে, ভাষাটা, সংস্কৃতিটা, ঐতিহ্যটা এখন পর্যন্ত ধরে রাখছে, তাদেরকে আদিবাসী বলা হয়। জি, জি, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা। ঠিক আছে। তো সুলতান মাহমুদ ভাই, ও আর ওই কি যে কিছু বলবেন আপনি? আচ্ছা, জি, আমরা আরেকটু লাইভটা ব্যাপার শেষের হচ্ছে দিকে নিয়ে যাবো। ফারাজ ভাই, আপনি আ কি লাইভ কন্টিনিউ করবেন? আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হলো আমি একজন মানুষ হিসেবে যদি ভাই কোনো একটু কথা বলেন বিধিনিষেধ ভাই, আমি just একটু পরে ওকে, ঠিক আছে। সুলতান মাহমুদ ভাই, আপনার তো লাইভটা শেষের দিকে নিয়ে যাবো। আপনি একটু দ্রুত শেষ করেন তাহলে প্লিজ। জি ভাই, একটা ব্যাপার হলো মানে আমি মানুষ হিসেবে যদি কোনো বিধিনিষেধ কারো উপর আরোপ করতে চাই, তাহলে এই বিধিনিষেধটা আমার নিজের আগে মানতে হবে। এরকম কোনো যুক্তি এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? যে আমি একটা বিধিনিষেধ বললাম যে তোমরা হলো কলা খেতে পারবে না। তাহলে কলা খেতে পারবে না, তাহলে এই নিয়মটা তো সবার জন্য সমান। তাহলে আমিও কলা খেতে পারব না। এই ব্যাপারে না, যদি কিছু বলতেন মানে এটা তো হতে পারে না। হয়তো একজনের, এটা তো কোনো যুক্তি হতে পারে না। হয়তো একজনের মানে বডি এনালাইসিস করে দেখা গেল যে তার শরীরের জন্য কলা খাওয়াটা খারাপ। তাহলে আমি তাকে বলতে পারি যে তুমি কলা খেও না। কিন্তু আমার শরীরের জন্য হয়তো কলা খাওয়াটা খারাপ কিছু না। আমি তো খাইতেই পারি। সেই ক্ষেত্রে আচ্ছা তো কোনো এটা প্রবলেম এটা জিজ্ঞেস করার যে কারণটা সেটা হচ্ছে মানে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সে হচ্ছে বিধিনিষেধ আরোপ করেছে যে ৪ টার বেশি বিয়ে করতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ১১ টা বিয়ে করেছে, ২ টা দাসী রেখেছে। এবং সাহাবীদেরকেও অনেককে দেখা যাচ্ছে যে ওই নির্দেশ থাকা সত্ত্বেও সে ৪ টার জায়গায় আরো বেশি করছে। হ্যাঁ? এবং তারা কিন্তু ওই ৪ টার বিধিনিষেধ সবার উপরই আরোপ করত। কিন্তু নিজেরা তার বেশি করেছে। বিশেষ করে হাসান হুসাইনের কথা যদি বলি, তারাও অধিক পরিমাণে বিয়ে-শাদী করেছে। এবং আরেকটা ব্যাপার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধানটা সবার উপর আরোপ করেছে। কিন্তু সে দেখা যাচ্ছে যে যুদ্ধে জয়ের সময় যুদ্ধের মাঠে নামাজ পড়ছে না। একবার আসরের নামাজ ছেড়ে দিয়েছে, এমন কথা আছে। আরেকটা হচ্ছে রোজা। বিশেষ করে বদরের যুদ্ধের সময় ১৭ই রমজান যেটা ছিল। তো তখন কিন্তু রোজা ভাঙতে বলা হয়েছে। তো মানে ফরজ বিধানটা সেটা কিন্তু ভাঙা হচ্ছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে মানে সে বলেছিল যে পশ্চিম দিকে ফিরে, অর্থাৎ পশ্চিম দিকে পিঠ করে অথবা মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। দ্যাট মিনস মূত্রত্যাগ করা যাবে না। কিন্তু একদিন সাহাবী একজন উনি আ কার বাসার ছাদে উঠলেন। তো তখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কাবার দিকে ফিরে মূত্রত্যাগ করছে। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো যে, আপনি কাবার দিকে ফিরে মূত্রত্যাগ, এরপরে সে একটা যুক্তি দিল যে ওখানে দেয়াল ছিল, এই সে ভুং-ভাং সে ভিন্ন কথা। কিন্তু সে যেইগুলোতে নিষেধ করেছে, এইগুলো কিন্তু সে নিজে করত। তো তাহলে এখানে এই ব্যাপারটা কিভাবে দাঁড়ায়? হ্যাঁ, এই বিষয়ে নানা জিনিস এরপরে আরেকটা ব্যাপার মানে কম খাওয়ার ব্যাপারে বলতো যে ৩ ভাগের ১ ভাগ খাবা, আর ১ ভাগ পানি রাখবা, আর ১ ভাগ খালি রাখবা। কিন্তু সে একটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত ওই যে তোমার কাছে সামনের রান আছে, ওইটা দাও আমাকে। তখন সে সামনের রান দিল। তখন আরেকটা সামনের রান চাইলো। তাহলে সে খাবারের প্রতি এত পরিমাণে আগ্রহ ছিল। অথচ সে কিন্তু আবার নিষেধ করেছে। তাহলে মানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাডিক্টরি, মানে অর্থাৎ সে নিষেধ করছে কিন্তু আবার সে নিজে এটা করছে। ঠিক। এই জিনিসগুলো তো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই জিনিসগুলো তো এমন না যে সেটা শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। জি, 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 যেমন ধরেন, কারণ ওই যে অনুকরণীয় আদর্শ, উসওয়াতুন হাসানা যেটাকে বলে কোরআনে যেটা এসেছে। হ্যাঁ, হ্যাঁ। লাকাদ হ্যাঁ, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যাঁ, তার জীবন তো অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। জি, তাহলে জি, তো জি। সেটা তার জন্য প্রযোজ্য হবে। যেমন ধরেন আমার ক্ষেত্রে ধরেন ইলিশ মাছ, একজনের ইলিশ মাছে অ্যালার্জি আছে। আমি তাকে বলতে পারি যে তুমি ইলিশ মাছ খেও না। কিন্তু আমি আবার ঠিকই খাচ্ছি কারণ আমার তো ইলিশ মাছে অ্যালার্জি নাই। এইটা হতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেনি। ভাই, আপনি আপনার ভিডিও অন করে ফেলছেন। আপনি আপনার ভিডিও অফ করে দেন। আ আপনাকে যদিও আমরা স্ক্রিনে আপনাকে দেখা হ্যাঁ, যাচ্ছে ঠিক বাট আছে, ঠিক আছে। আপনার ভিডিও অন করাটা উচিত না। আপনি এই জিনিসটা সাবধানে থাকবেন। অন্য কোনো মুমিনের লাইভে গিয়ে আবার এই ভিডিওটা অন করে দিয়েন না। আমার চেহারাটা কি দেখা গেছে ভাই? দেখা গেছে, হ্যাঁ, দেখা গেছে। আমি দেখতে হ্যাঁ, পাইছি। পাবলিক পাবলিক দেখা যায় দেখতে না পায়নি। কিন্তু। পাবলিক দেখতে পারে নাই। আমরা আগে থেকেই প্রোটেকশন ব্যবহার করে রাখছি। এই কারণে দেখা আচ্ছা, যায় আচ্ছা, নাই। থ্যাংক ইউ ঠিক আছে জানাচ্ছি জি। ভাই। থ্যাংক ইউ দেন আমাকে। ভুলে মানে চাপ লেগে অন হয়ে গেছে। থ্যাংক ইউ ফারাজ ভাই, থ্যাংক ইউ। এই জিনিসটা করার জন্য। আ তো যে জিনিসটা বলছিলাম যে আ এই ক্ষেত্রে তো মুহাম্মদের ক্ষেত্রে তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তো এটা তো এমন না যে মুহাম্মদের ক্ষেত্রে বিধানটা আলাদা হবে আর অন্যদের ক্ষেত্রে বিধানটা অন্যরকম হবে। এটা তো না। ঠিক আছে। জি, সেটাই। ফারাজ ভাই, আমার তো টাইম শেষ হয়ে গেছে। আপনি যদি লাইভটা না কন্টিনিউ আসিফ করতে ভাই, চান। তাহলে শেষ করে দেন আসিফ ভাই। ভালোই হলো। ৩.৫ ঘন্টার মধ্যে শেষ করে দেন, সমস্যা নেই। ভাই আমি কি আরেকটা প্রশ্ন সুলতান দিয়ে শেষ ভাই, করব? সুলতান ভাই পরের দিন করেন ভাই প্লিজ। আজকে আর না। আরেকদিন আমরা কথা বলব। ঠিক আছে? আচ্ছা, আজকে ঠিক শেষ আছে। করেন। আপনার লাইভ শুনতেও ভালো লাগে এবং মানে আপনি লাইভে না থাকলে আমি আপনার রেকর্ডেড ভিডিও গুলো শুনতে থাকি সবসময়। এবং কিছু বিতর্কও শেখার চেষ্টা করি ওখান থেকে, এবং আপনি একদম যথেষ্ট স্পষ্টভাষী এবং কোন প্রকার গোঁজামিলের আশ্রয় আপনি নেন না, এবং মানে নিজেরও যদি কখনো ভুল হয়ে গেছে আমি দেখেছি যে আপনি সরি বলে ফেলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আমার ঠিক হয়নি, এরকম বলে ফেলেন। কিন্তু মুমিনদের মধ্যে যেটা দেখা যায় না, মানে গোঁজামিল দেয়ায় মানে গোঁজামিল দিতে পারলেই মনে করে যে হ্যাঁ চেষ্টা তো প্রমাণ হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে অসংখ্য ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। তাহলে আপনার জন্য শুভকামনা রইল। ফারাজ ভাই, তাহলে আমরাও ধীরে, ধীরে বিদায় নিই। আপনি একটু তাহলে বিদায়টা নিয়ে নেন। ওকে ভাই, আমার বিদায়। Ride it, बन जाओ तुम ride it, मेरे सनम ride it, कैसे हुआ ride it, दिल खो गया ride it, बन जाओ। এতটুকু ভাই আমার বিদায়। থ্যাংক ইউ যুক্ত করার জন্য আসিফ ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আজকে লাইভটা এখানেই শেষ। শুভরাত্রি।